টাকার যে লেনদেন হয়েছে তার কোনো প্রমাণ এখানে নেই। অনিয়ম মানেই দুর্নীতি নয়, সেটার ব্যাপারে কি বলবেন? দেখুন, উনি সম্ভবত এই তথ্যটা সম্পর্কে আইদার তিনি জানেন না বা তিনি মিস করে গেছেন। সোমেন নন্দী রমেশ মালিক মামলায়, এবং মূলত সোমেন নন্দী মামলাতেই সিবিআই এফআইআর করেছে, কারণ সেটিতেই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত কিন্তু সেখান থেকেই চলছে। সেই মামলায় অলরেডি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সিবিআই ইডি উভয়ই তদন্ত করছে। ইডি কত কোটি টাকা উদ্ধার করেছে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে, নিশ্চিতভাবেই সেই তথ্য সিবিআই এবং ইডির কাছে আছে। দেখুন, আমি এটুকু বলতে পারি তথ্যগতভাবে, আমি মামলা নিয়ে বলছি না, তথ্যগতভাবে এই নিয়োগ দুর্নীতিতে কি কি হয়েছে। আচ্ছা বলুন তো, যে কোনো নিয়োগে প্যানেল তো পাবলিশ করবে। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া 17 সালে সম্পূর্ণ হলো, 2022 সালে আদালতের নির্দেশ হলো প্যানেল প্রকাশ করো, মেরিট লিস্ট মার্কস প্রকাশ করলো একটা লিস্ট। যেদিন প্রকাশ করলো তার পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে বললো যে এই লিস্টে ভুল আছে। আজকে 3 বছর কেটে গেল এবং বলেছিল যে সেই সময় টেট 2022 চলছিল, তাই তারা এরর ফ্রি লিস্ট পরবর্তীতে দেবে। আজকে 3 বছর কেটে গেল, এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট আমি অন্তত জানি না কোথায় আছে। বলুন না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে যে একদিন এসে আদালতে বিচারপতিদেরই দেখিয়ে দিক যে এটা প্যানেল, এই হচ্ছে প্যানেল, এই হচ্ছে এই ব্যক্তিরা। স্যার, গতকালকে কুণাল ঘোষ আবারও পরিষ্কার করে বলেছে যে এই সমস্ত আইনজীবী যারা হচ্ছে এসএলএসটি মামলা লড়ছে বা এই শিক্ষা সংক্রান্ত মামলা লড়ছে, এদের কোনো নৈতিকতা নয়। এরা হচ্ছে একবার কিছু ক্যান্ডিডেটস আছে তাদের থেকে টাকা পয়সা নিচ্ছে, মামলা করছে এবং পুনরায় তাদেরকেই আবার ডিপ্রাইভ করার জন্য অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে আবার পুনরায় মামলা করছে, কেবল তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গুলো আটকানোর জন্য। কি বলবেন? দেখুন, আমি নিশ্চিতভাবে নৈতিকতার পাঠ কুণাল ঘোষের কাছ থেকে নেব না। যে 3.5 বছর আগে যাকে বলে যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি, 3.5 বছর পরে তারই গুণগান করবে 3.5 বছর জেল খাটার পরে, অত নৈতিকতার পাঠ তার কাছ থেকে নেব না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আপনি নিশ্চিতভাবেই জানেন যে যে ইস্যু নিয়ে আমি মামলা করব সেই ইস্যু নিয়ে এবং সেই পার্টির বিরুদ্ধে মামলা করা যায় না। এটা নৈতিকতার বিষয় না, এটা আইনগত বিষয়। তিনি আদালতে এসে প্রমাণ করে দিন, প্রথম। মানে তৃতীয় হচ্ছে যে উনি যে জিনিস বলতে চাইছেন সেটা হচ্ছে যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিল তারা নিশ্চিতভাবেই বঞ্চিত চাকরি প্রার্থী হিসেবে আমার সাথে কে এসে ছবি তুলে গেল, যে সেই বঞ্চিত চাকরি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গিয়ে চাকরি নিয়ে নেবে, র্যাঙ্ক জাম্প করে কেউ নেবে, কেউ প্যানেল এক্সপায়ার হওয়ার 3 বছর পরে সিট ক্রিয়েট করে নেবে, যে কেউ এসে আমার কাছে বলবে যে দেখুন আমি মামলা করতে যাই। এটা তো নীতিগত বিষয়, এটাই তো আসল নীতি, যে বেআইনি অনৈতিক ভাবে যদি কেউ চাকরি দিতে চায়, সাদা খাতার মাস্টারদের চাকরি দিতে চায়, র্যাঙ্ক জাম্প করে চাকরি দিতে চায়, তাহলে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এটাই নৈতিকতা। 3.5 বছর আগে জেল খাটার আগে যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এটা বলার পরে 3.5 বছর জেল খেটে শুধুমাত্র একটা পদ পাবো বলে যে তাকে সে দারুণ সততার প্রতীক হয়ে গেছে, এটা বলাটা নৈতিকতা নয়। এখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে আপনারা মামলা করেছেন সেজন্যই 26,000 যে যারা চাকরি করতো তাদের চাকরি চলে গেছে। কি বলবেন? উনি চুরি করেছেন তাই চাকরি চলে গেছে। উনি যদি চুরি না করতেন, যদি সাদা খাতার শিক্ষক না নিয়োগ করতেন, উনি যদি র্যাঙ্ক জাম্প করে শিক্ষকদের চাকরি না দিতেন, উনি যদি এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি না দিতেন, উনি যদি এই অনৈতিক বেআইনি কাজগুলো না করতেন, একজনের চাকরি যেত না। এই চাকরি যাওয়ার মূল কারণই হচ্ছে অনৈতিক কাজ করা। এখন উনি যদি মনে করেন উনি অনৈতিক কাজ করবেন, বেআইনি কাজ করবে এবং তার বিরুদ্ধে কেউ বলবে না, তার বিরুদ্ধে কেউ মামলা করবে না, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমরা চুপচাপ মামলা নিয়ে এলে বলবে না না তোমরা ফেরত যাও, বাড়ি ফেরত যাও, সবাই মমতা ব্যানার্জির চুরি মেনে নাও, মমতা ব্যানার্জি অর্থ নিয়েছে তাই তার চুরি মেনে নাও, বা মমতা ব্যানার্জির কেউ পদলেহন করে বলে সমস্ত কিছু মেনে নিতে হবে, মমতা ব্যানার্জির চুরি, ইজ্জত চুরি,
মমতা ব্যানার্জির এই ইনসানদের চাকরি দেওয়া, অঙ্কিত অধিকারীদের চাকরি দেওয়া, বিষ্ণু মুখার্জিদের চাকরি দেওয়া, সব মেনে নিতে হবে বিকাশ ভট্টাচার্য স্বামীদের, তাহলে মূর্খের স্বর্গে বসবাস। এটা পরিষ্কার যে শিক্ষক দুর্নীতির জন্য রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি হচ্ছে বর্তমানে জেলবন্দী, কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ওই সিপিএম এবং বিজেপি ওরা মামলা করেছে বা ওদের জন্য এই চাকরিগুলো চলে দেখুন, যাচ্ছে। আপনি যদি কে মামলা করেছে সেটা যদি মানে দেখতে চান, কলকাতা হাইকোর্টে ওয়েবসাইট আছে, এছাড়াও রিট পিটিশন গুলো অন্য একটি ওয়েবসাইটে সেটি আপলোড হয়, আপনারা প্রত্যেকেই জানেন সেখানে কারা কারা পার্টি ছিল। উনি বেকার এইগুলোতে উনি সিপিএম আর বিজেপিকে ফুটেজ দিচ্ছেন। সিপিএমও মামলা করেনি, বিজেপিও মামলা করেনি, আমি অন্তত পক্ষে একটা মামলায় তাদের পার্টি হতে দেখি। উনি বেসিক্যালি উনি চাইছেন বিষয়টাকে রাজনীতি করে নিজের এই যে পাপটাকে একটু লঘু করে দেখানো, যে সিপিএম বিজেপি এটা বলে নিজের পাপটাকে লঘু করে দেখানো। তার কারণ হচ্ছে উনি উনি এই প্রশাসনিক ভাবে ক্ষমতায়িত হয়ে এই 2 নম্বরী গুলো করেছেন, আর এখন ধরা পড়ে গিয়ে নিজের পাপকে লঘু করে দেখানোর জন্য উনি সিপিএম এবং বিজেপি অজুহাত টেনে নিয়ে আসছেন। স্যার কুণাল ঘোষ স্যার যেদিনকে ওনার কন্টেম অ্যাপ্লিকেশনে কোর্টে হাজিরার ডেট ছিল, উনি সেদিনকে কোর্ট থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে বললো যে আমার নামটা তো জড়ানো হয়েছে এবং এটা ওই সিপিএম এবং বিজেপি করেছে। দেখুন, এটা সুমোটো প্রসিডিং, সেই নিয়ে আদালত যেটা বুঝবে সেটাই হবে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা হচ্ছে সুমোটো প্রসিডিংস, সেখানে কেউ ইনফরমেন্ট হিসেবে ইনফরমেশন দেয়, আদালত সেই সুমোটো প্রসিডিংসে রুল জারি করেছে, তার যা বক্তব্য সেখানে দিয়ে যাবেন। এটা নিয়ে ফার্দার কন্টেম্পচুয়াস অ্যাক্ট যদি করেন তারও ফল ভোগ করবেন। ফার্দার যদি মনে করেন, আমি তো দেখলাম যে তিনি মানে অন্যান্য যে ওই মামলায় যে আইনজীবীরা অ্যাপিয়ার করছেন তাদেরকে নিয়েও গালাগালি করছেন, এটা তো করা যায় না। তাহলে কি মানে আগামী দিনে কোনো আইনজীবী তো গোটা আইনজীবী ফ্যাটার্নিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আইনজীবীরা কারোর বিরুদ্ধে মানে আমি বিকাশ বাবু না হয় এইভাবে দাঁড়িয়ে করছি, কিন্তু সমস্ত আইনজীবী আমাকে অনেকে ফোন করছে যে স্যার এ তো আমাদের দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, যে আপনাদের মানে আপনারা কলকাতায় শহরে কলকাতা হাইকোর্টে এইভাবে মামলা করেন, আপনাদের বিরুদ্ধে যে আপনারা একটা মামলা করেছেন, যিনি এই মামলায় অ্যাপিয়ার করেছেন অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট, অত্যন্ত নামী অ্যাডভোকেট, অত্যন্ত শ্রদ্ধেয় অ্যাডভোকেট, তাকে নিয়ে ওই যেদিন রুল ইস্যু হয় তারপরেও তাকে নিয়ে বলছেন তিনি অত্যন্ত শ্রদ্ধার মানুষ, হয় অনেক মামলায় তিনি আমাদের আদার সাইড হন, তাতে কি যায় আসে? তাতে কি আমি কারোকে মানে অশ্রদ্ধা করবো আইনজীবী হিসেবে? সেটা তার পেশা এবং সেটা তার আইনগতভাবে সেটা তার দায়িত্ব। একজন আইনজীবী, এরা জানে না যে অ্যাডভোকেট অ্যাক্ট কি বলে, একজন আইনজীবীর দায়িত্ব কি। আমি কখনো ব্রিফ রিফিউজ করতে পারি না, আমি কারোর সম্পর্কে প্রিজিউম করতে পারি না। অনেকেই বলেন এই ধর্ষক, এই খুনি, এদের হ্যাঁ কেন আইনজীবী? আরে করবে না মানে এটাই আইনগত, এটাই তার আইনগত দায়িত্ব একজন আইনজীবীর, যে তার কাছে যিনি সাহায্য চাইতে এসছেন আইনগত সাহায্য, তাকে আইনগত সাহায্য প্রদান করবেন, এবং সেটা প্রদান না করাটা বেআইনি। ধন্যবাদ।